নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আমি প্রথমেই আবার আপনাদেরকে অগ্নিমিত্রা পলের কাছে নিয়ে যাব, কারণ আজকে সকালবেলায় অগ্নিমিত্রা দেবী কার্যত একেবারে মাথা ঠান্ডা করে ফেলেছেন। এবং একটা বিষয় আজকে আপনাদের মনে রাখতে হবে যে গণতন্ত্র আজকে ভারতবর্ষ হোক বা বিশ্বের যে কোনো দেশেই হোক কতটা জরুরি, সেটা অগ্নিমিত্রা পলের আজকের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। কারণ গণতন্ত্রে আন্দোলন, বিতর্ক এগুলো যদি সাধারণ মানুষের করার ক্ষমতা থাকে, তাহলে যে কোনো বড় শক্তিধর যারা মানুষ রয়েছে তারা কিন্তু আবার 180 ডিগ্রি ঘুরে যেতে পারেন, যেটা আজকে আমাদের অগ্নিমিত্রা পল মাননীয় মন্ত্রী মহোদয়ের ভিডিও দেখে বোঝা যাচ্ছে। আপনারা সকলেই জানেন যে দুদিন ধরে ফুটপাতে রাজনীতি হচ্ছে। পার্ক স্ট্রিটের ফুটপাতে এক বাচ্চার জন্য দুধ গরম করা হচ্ছিল, আর সেটা দেখে অগ্নিমিত্রা দেবী কতটা চটে গিয়েছিলেন। আর এই ভিডিও প্রকাশ হতেই রাজ্য জুড়ে নিন্দার ঝড়। সকলেই রেদে করে ওঠেন যে একজন গরিব মানুষের সঙ্গে কিভাবে এই ধরনের ব্যবহার করতে পারেন একজন জনপ্রতিনিধি। আর এই ঘটনাটা যে বিজেপির অন্দরমহলকেও নাড়িয়ে দিয়েছে, এবং অগ্নিমিত্রা দেবী তিনিও যে বুঝতে পারছেন যে এই ঘটনাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে, সেটা আজকে তার ভিডিও প্রকাশ দেখলেই বোঝা যায়। আর এই ভিডিওতে তিনি পরিষ্কার অর্থে বললেন যে আদতে তিনি ওই বাচ্চার দুধ গরম করা দেখে নয়, সেই ছোট্ট 6 মাসের যে শিশুটি রয়েছে সেই শিশুটির প্রাণ বাঁচানোর জন্য বেশি ব্যাকুল হয়ে গিয়েছিলেন, সেই জন্যই তিনি ওই ধরনের মেজাজ দেখিয়েছেন। যাই হোক, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, এবং এই পার্ক স্ট্রিটের ওই যে পরিবারটি রয়েছে যারা ফুটপাতে থাকে সেই ভদ্র মহিলার বক্তব্যও আমি আপনাদেরকে শোনাবো। একটা জিনিস গরিব মানুষের কাছ থেকে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। গরিব মানুষ দুটো জিনিস মানুষকে দিতে পারে, একটা হচ্ছে আশীর্বাদ আর একটা হচ্ছে অভিশাপ। গরিব মানুষের আশীর্বাদ তো একেবারে বরদান হয়ে আসে মানুষের জীবনে, কিন্তু অভিশাপ সেটাও কিন্তু খুব একটা ভালো নয়। আর এই ফুটপাতের ভদ্রমহিলা গরিব মানুষ, তিনি আশীর্বাদও দিলেন এবং অভিশাপও দিলেন। কাদেরকে দিলেন আমি দেখাবো আজকের এই এপিসোডে। আপনাদেরকে দেখাবো কুণাল ঘোষ সেই জায়গায় পৌঁছেছিলেন, দেখাবো নওশাদ সিদ্দিকী সেই জায়গায় পৌঁছে কি বক্তব্য রেখেছেন, এর সমস্ত কিছু তো থাকবে আজকের এপিসোডে। পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়েও একটা বিতর্কের ঝড় সৃষ্টি হয়েছে। কারণ গতকালের তার একটি বক্তব্যতে তার মধ্যে অনেকেই অধ্যত্ত দেখতে পেরেছেন। কি বক্তব্য সেটা আমি আপনাদেরকে শোনাবো আজকের এই এপিসোডে। দেখাবো আপনাদেরকে রচনা বন্দ্যোপাধ্যায় মাননীয় নরেন্দ্র মোদীর মধ্যে ভগবান দেখতে পেলেন, এবং এখন নাম্বার 1 নেতা একমাত্র নরেন্দ্র মোদী, সেটাও তিনি গতকাল বলে দিলেন। এবং নরেন্দ্র মোদীকে কিভাবে গোটা ভারতবর্ষে আগামী দিনে মন্দির বানিয়ে পুজো চলবে, এবং কিভাবে তার নাম জপ করলে মনোকামনা পূরণ হবে, এ সমস্ত কিছু দেখাবো আজকের এই এপিসোডে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপডেট আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন প্রথমেই আমি আপনাদেরকে নিয়ে চলে যাই রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পলের আজকে সকালের টাটকা ভিডিও দেখাতে। কারণ আজকে তিনি অনেকটা নরম হয়ে গিয়েছেন এবং কার্যত সুর নরম করে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে গত পরশুদিন যে ব্যবহারটি তিনি ফুটপাতের মধ্যে করে ফেলেছেন, সেই ব্যবহারটি একেবারে ওই যে ছোট্ট 6 মাসের শিশুটি ছিল সেই শিশুটির প্রাণ বাঁচানোর জন্য। তিনি চোখে দেখতে পারেননি সেই শিশুর কষ্ট, কারণ সেখানে বড় বড় গাড়ি চলছিল, আর ওই গাড়ির মধ্যে যদি শিশু হামাগুড়ি দিয়ে চলে যেত তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারত। এমনটাই তিনি চিন্তা করে আজ সকালে ভিডিও প্রকাশ করলেন যে পরশুদিন ঘটনাটা ঘটিয়েছিল এই কারণের জন্যই। এতটা তর্ক বিতর্কের কোনো রকম দরকার নেই। মানুষের ভালোর জন্য এবং ফুটপাতকে পরিষ্কার করার জন্য, বাচ্চার দুধ গরম হোক কিংবা খিচুড়ি তৈরি হোক, তিনি কিন্তু এই ধরনের বারবার প্রতিরোধ গড়ে তুলবেন, এমনটাও তিনি মনে করালেন। কিন্তু আজকের এই যে তার বক্তব্য রয়েছে, এই বক্তব্যের মধ্যে অনেকটাই নমনীয়তা দেখা গেল। সেই যে পুরনো অগ্নিমিত্রা পলের রুদ্রাংদেহী মেজাজ, সেইটা আজকের বক্তব্যে অনেকটাই মিসিং ছিল। দেখুন। নমস্কার। গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, এমন কোনো সেকশন নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা আর ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর
স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে। আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। এই পরিবারকে আগেও বলা হয়েছে, আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে, আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন, তাহলে পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। শুনলেন আপনারা। আমার একটা জিনিস মনে হয় যে মাননীয় অগ্নিমিত্রা পল তিনি যে ডেভেলপমেন্টের কথা ভেবেছেন, ফুটপাত থেকে সব সরিয়ে দেবেন কথা ভেবেছেন, এটা কিন্তু সাধুবাদ জানানোর জন্য। কিন্তু একটা জিনিস আমার মনে হয় উনি ভুল করছেন এবং ভুল ভাবছেন। আমার মনে হচ্ছে উনি হয়তো ভাবছেন যে উনি হয়তো লন্ডন কিংবা উনি আমেরিকার কিংবা রাশিয়ার কোনো জায়গার মিনিস্টার হয়েছেন। না, এটা আমাদের ভারতবর্ষ। আর এই ভারতবর্ষ কলকাতা কিংবা পশ্চিমবঙ্গে প্রায় 1 বর্গ কিলোমিটারে 1500 থেকে 3000-এর মতো লোক বসবাস করে। 1500 থেকে 3000 আপনারা বিভিন্ন জায়গায় যদি যান, এই সংখ্যাটা এদিক ওদিক হবে, কিন্তু এর কম কখনো হবে না। আর একটা বর্গ কিলোমিটারে যখন এত ঘনত্ব থাকে, এত জনঘনত্ব থাকে, আর সেই মানুষগুলোর যখন পেটের রুজি রোজগার থাকে না, তারা সরকারি চাকরি পায় না, তারা কোথাও কর্মসংস্থান পায় না, যখন এতটা স্কুলের বিল্ডিং এর অভাব থাকে, ডেভেলপমেন্টের অভাব থাকে, তখন তারা ফুটপাতে কিছু ব্যবসা করে নিজেদের পেট চালানোর কথা চেষ্টা করে থাকে। এই যে কথাগুলো মাননীয় অগ্নিমিত্রা দেবী বলছেন, খুব ভালো কথা, দারুণ শুনতে লাগছে, কিন্তু এটা ওই রাশিয়ার মতো জায়গায় প্রযোজ্য হতে পারবে ভারতবর্ষের মতো দেশে? আমার মনে হয় না। যতদিন না পর্যন্ত জনঘনত্ব কিংবা জনসংখ্যা কমে আসবে, কখনো সম্ভব হবে। রাশিয়াতে, আমেরিকাতে কিংবা লন্ডনের মতো উচ্চ পর্যায়ের দেশগুলোতে, সেখানে প্রত্যেক বর্গ কিলোমিটারে 200, 300, 400 লোক বসবাস করে। আর এখানে সংখ্যাটা তো আপনারা গুগল করলেই দেখতে পাবেন। তাহলে মানুষ যাবে কোথায়? নিজের ব্যবসা, নিজের রুজি রোজগার, সন্তান, বউ, ছেলে মেয়ে পালন করার জন্য আজকে মানুষ কোথায় ঘুরবে? তাই তারা দুমুঠো রোজগারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। মাননীয় অগ্নিমিত্রা দেবী বলছেন তার, অর্থাৎ ওই ভদ্র মহিলার ধাপাতে বাড়ি রয়েছে, তাহলে পার্ক স্ট্রিটের ফুটপাতে কেন পড়ে রয়েছে? এখানেও হয়তো নিশ্চয়ই সেই ভদ্র মহিলার পেটের রোজগারের কোনো তাগিদ রয়েছে। ওই ভদ্র মহিলা যাকে ফুটপাতে দেখা যাচ্ছে গত 50 বছর ধরে পার্ক স্ট্রিটের ওই ফুটপাতেই থাকে, এমনটাই ওই ভদ্র মহিলা বলছেন। এবং সব থেকে বড় কথা, তার না আছে স্বামী, তার না আছে পুত্র, তার পুত্র 18 বছর বয়সে মারা গিয়েছে, এমনটাই শোনালেন ওই যে ভদ্র মহিলাটি রয়েছে। তার ইন্টারভিউ আমি আপনাদেরকে একটু পরে শোনাবো। তাই এত যখন প্রতিকূলতা রয়েছে, হয়তো তাকে পেট রুজি রোজগার চালানোর জন্য নিজের ওই বাড়ি থেকে এই পার্ক স্ট্রিটের কারুর দোকানে জল তুলে দেওয়া, চা দেওয়া, কিংবা ঝাঁট দেওয়া, কিংবা রাস্তা পরিষ্কার করা, এই করেই হয়তো তিনি নিজের জীবন চালাচ্ছেন। তবে এক্ষেত্রে আমি যদি শুধু অগ্নিমিত্রা পাল বা বিজেপি সরকারকে দোষ দিই, তাহলে আমার একেবারেই ভুল হয়ে থাকবে। না, এক্ষেত্রে শুধু ভারতীয় জনতা পার্টির দোষ নয়, তাদের একটাই দোষ হচ্ছে তারা অত্যন্ত অমানবিকতার সঙ্গে এই ধরনের মানুষগুলোর সঙ্গে ট্রিটমেন্ট করছে। কিন্তু দোষ পুরনো দিনের সরকারেরও রয়েছে। কেন এমন ডেভেলপমেন্ট তারা তৈরি করতে পারেননি যে আজকে তারা ফুটপাতে বসবাস করছে? কিন্তু পুরনো দিনের সরকারকে এই কথাটাই বলা যেতে পারে, তারা কিন্তু খোঁচায়নি। অর্থাৎ একটা বাংলায় কথা রয়েছে, ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোসাই। পুরনো দিনের সরকার এই গরিব মানুষগুলোকে ভাতও দেয়নি, কিলও মারেনি। তারা যেভাবে পার্ক স্ট্রিটে বা যে কোনো জায়গায় গরিব মানুষের মতো থেকেছে, তাদেরকে তাদের হালতেই থাকতে দিয়েছে, তাদেরকে খুঁচিয়ে তুলে দেওয়ার চেষ্টা করেনি। কিন্তু এই সরকারের ক্ষেত্রে বহু মানুষ বলছে এরা ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোসাই। অর্থাৎ আপনি ভাত তো দিচ্ছেনই না, উল্টে আপনি আবার এদেরকে কিল মেরে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে। আর ভারতবর্ষে এই গণতন্ত্র থাকার প্রয়োজনও রয়েছে, কারণ এই বিতর্ক যদি সৃষ্টি না হতো, এই গণতন্ত্রের মাধ্যমে যদি মানুষ বলতে না পারতো, তাহলে আজকে সকালবেলায় অগ্নিমিত্রা দেবী এতটা 180 ডিগ্রি ঘুরে গিয়ে গলার ভলিউমটাকে একদম কম করে দিয়ে এত সুন্দরভাবে মানবিকভাবে নিজের মনের যে ভাবটা রয়েছে সেটা প্রকাশ করতেন না। তিনি আরো 5টা জায়গায় গিয়ে এই ধরনের কার্যকলাপ করে ভিডিও ছাড়তেন। কিন্তু যেহেতু ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, মানুষের অধিকার রয়েছে যে কোনো বিষয় নিয়ে আওয়াজ তোলার, প্রশ্ন করার, তাই হয়তো এই বিতর্কটা এতটা ভাবে সৃষ্টি হয়েছে। এবং অগ্নিমিত্রা দেবী বা তার দল যখন বুঝতে পেরেছেন যে এটা নিয়ে খুব মুখ পুড়ছে ভারতীয় জনতা পার্টির, তাই তিনি সকালবেলায় ভিডিও প্রকাশ করে এই ঘটনাটার জাস্টিফিকেশন দিতে এসেছেন। আর আমি এখনো বলছি, গতকালও বলেছিলাম যে অগ্নিমিত্রা দেবী যে ঘটনাটি ঘটিয়েছেন বা যে ঘটনাটা করতে সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে কোনো রকম গলদ নেই। উনি রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন, উনি ওনার জায়গাকে কিভাবে ডেভেলপমেন্ট করবেন, কিভাবে মিটিং করবেন, সেটা ওনার ব্যাপার, এবং উনি সরকারকে ভালো কাজ করে উপহার দিতে চাইছেন সেটার জন্য হয়তো। কিন্তু এই যে ব্যবহারটাই উনি করেছেন, এই ব্যবহারটা নিয়ে ওনার প্রতি এতটা সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে। উনি যে কোনো মানুষকে ফুটপাত থেকে সরিয়ে দিতে পারেন, তাদেরকে হোমে পাঠাতে পারেন, তাদের নির্দিষ্ট পরিমাণে ব্যবস্থা করতে পারেন, কিন্তু এই ব্যবহারটা আজকে সকালবেলায় মাননীয় অগ্নিমিত্রা দেবী বলছেন ওই বাচ্চাটা যাতে
রাস্তায় চলে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে যেত, তার জন্য আমি সেখানে তাদেরকে ধমক দিয়েছিলাম। কিন্তু গত পরশু দিনের ভিডিওতে এগুলো কিচ্ছু দেখা যায়নি। বরঞ্চ একজন নারী হওয়ার পরেও যখন অগ্নিমিত্রা দেবী শুনছেন বাচ্চার দুধ গরম হচ্ছে, তারপরেও তিনি রুদ্রংদেহী মেজাজ দেখিয়েছিলেন। শুধু তাই নয়, আমরা কিন্তু এই ভিডিওতে কোথাও দেখতে পাইনি যে অগ্নিমিত্রা দেবী ওই বাচ্চাটাকে একটা চকলেট দিয়েছেন বা বাচ্চাটার খোঁজ খবর নিচ্ছেন। আজকে যদি বাচ্চাটার জন্য এতটাই চিন্তা থাকতো, আপনি হয়তো সেখানে অত্যন্ত সুন্দরভাবে মানবিকভাবে বলতেন যে বাচ্চাটা তো রাস্তায় চলে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে, তোমরা এখানে থেকো না, আমি সরকারকে বলছি কোনো একটা জায়গায় তোমাদের বিশেষ ব্যবস্থা করে দিতে। এসব আমরা কিন্তু কিচ্ছু দেখিনি। আর যারা ভাবছেন আমি বাড়িয়ে কথা বলছি, আরো একবার সেই পুরনো দিনের ভিডিওটা চালিয়ে দেখাতে চাই, দেখুন। কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্কস্ট্রিটে? হ্যাঁ? কোথায় থাকেন আপনারা? এগুলো কি? কি এগুলো? কি এসব? কি হচ্ছে এগুলো? হ্যাঁ? এটা কি নতুন হয়েছে? এটা কি নতুন ডেভেলপমেন্ট? কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানাবো? সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে এসছেন কেন? হ্যাঁ, আপনারা কেন দেখেন? এগুলো আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই, খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা আর ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? বলুন, এই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, আর আজকে সকালে মাননীয় অগ্নিমিত্রা পল মহোদয়া যে ভিডিওটি প্রকাশ করেছে, সেই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কোথাও আপনারা মিল খুঁজে পাচ্ছেন? এতটাই যদি বাচ্চাটাকে ভালোবাসতেন, সেদিনই আপনি ভালোবাসতে পারতেন এবং ভদ্রতার সাথে বলতে পারতেন যে তোমরা বাবা এখান থেকে সরে যাও, তাহলে হয়তো সাধারণ মানুষ এতটা বিরূপ প্রতিক্রিয়া করতো না। কিন্তু একটা কুকুর ছাগলের সঙ্গে যেরকম ব্যবহার করা হয়, সেই রকমই ব্যবহার, বা আমরা বলতে পারি যে কুকুরের সঙ্গেও মানুষ এরকম ব্যবহার করে না। একটা কুকুরকে দেখলেও অনেকে 5 টাকার বিস্কুটের প্যাকেট খুলে তাকে বিস্কুট খাওয়ায়, কিন্তু সেই ব্যবহারটা গত পরশুদিন অগ্নিমিত্রা দেবীর কাছ থেকে পাওয়া যায়নি। যাই হোক, আজকে সকালে তিনি এতগুলো বিতর্কের মাধ্যমে পড়ার পরে হয়তো এই ধরনের ভিডিও প্রকাশ করে নিজের যে দিকটা রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করেছেন, এবং অবশ্যই গণতন্ত্র যে কতটা জরুরি আজকের এই ভিডিওতে প্রকাশ পাওয়া যাচ্ছে। মানুষ যতদিন পর্যন্ত আন্দোলন করতে পারছে, যতদিন পর্যন্ত কথা বলতে পারছে, যতদিন পর্যন্ত নিজেদের মত প্রকাশ করতে পারছে, ততদিন পর্যন্ত সরকার যতটাই কঠিন মনোভাব দেখাক, ফিরে তাদেরকে পিছনের দিকে একটু হলেও আসতে হয়। অন্যদিকে যখন থেকেই পার্ক স্ট্রিটের এই ফুটপাত কার্যত ভাইরাল হয়ে গিয়েছে, ওই ভদ্র মহিলা কার্যত তিনিও ভাইরাল হয়ে গিয়েছেন, তাকে এখন বিভিন্ন ইন্টারভিউ করার জন্য মিডিয়া সেখানে পৌঁছাচ্ছেন। এতদিন পর্যন্ত গরিব মানুষের কেউ খোঁজ নেননি, না কোনো বিধায়ক, না কোনো মন্ত্রী, না কোনো মিডিয়ার লোক, কিন্তু আজকে যেহেতু তার কাছে গেলে টিআরপি বাড়বে, তাই এখন বহু মানুষে যাচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে প্রথমে শোনাবো সেই যে মাটি রয়েছে, সেই যে ভদ্র মহিলাটি রয়েছে, তার বক্তব্য। কারণ গরিব মানুষের কাছে আপনারা জানবেন যে দেওয়ার মতো কিছু থাকে না। গরিব মানুষের দুটো জিনিসই দেওয়া থাকে, একটা হচ্ছে মন ভরে আশীর্বাদ, আর একটা হচ্ছে মন ভরে অভিশাপ। যদি আপনি তাদের জন্য কিছু করেন, অল্প কিছুও করেন, তাহলে তারা কিন্তু মন ভরে আশীর্বাদ দিয়ে থাকেন। আর যদি আপনি তাদেরকে দূর করেন, তাহলে কিন্তু তারা মনের কষ্ট থেকে আপনাকে অভিশাপ দিয়ে থাকে, যেটা আপনাদের ভবিষ্যতের জন্য খুব একটা ভালো হতে পারে না। আর এই যে মা রয়েছে, এই মাকে গতকাল দেখা গেল অভিশাপ নিজের মন থেকে বের করতে, বা বলতে পারেন কষ্টের মধ্যে থেকে সেই ভাষা বেরিয়ে যেতে। আমি শোনাবো আপনাদেরকে সেই ভদ্র মহিলার প্রতিক্রিয়া, দেখুন। দুধ গরম করছিল, দুধ তো গরম করছিলাম, দেশলাই দিয়ে ধরাতে যাচ্ছিলাম, দুধটা হাঁড়িতে ছিল, जापन तो चले आसलो दीदी, बोले यहाँ दूध नहीं गर्म होगा। हमने ठीक है दीदी नहीं करेंगे। हमारा बच्चा को दूध गर्म करने भी नहीं दिया, और ना मेरा बच्चा पिया है, दूध तो मेरा फट गया, दूध फट चुका, फेंक दिया। तो बोला अब यहाँ रहेंगे नहीं, दूध तो कच्चा दूध नहीं गर्म करेंगे तो अभी तो गर्मी कितना है, दूध तो फट जाएगा। और फट गया, वो दूध फेंका गया, आखिर हमारा बच्चा पिया भी नहीं। हम लोग दिन भर में रोजी कमाते 200-150 रुपया, अब बच्चे के लिए हम लोग नहीं खाएंगे चलेगा, दूध वाला बच्चा नहीं चलेगा।
हाँ, उस वजह से दीदी बोला यहाँ नहीं रहेगी। हम बोले दीदी हम यहाँ 50 साल से है, पाकिस्ती में थे, जहाँ से हम था अभी यहाँ से है, जहाँ पर हम दूध गर्म किए वहाँ 50 साल से वही जगह था कि थाना वाला भी जाने, पाकिस्ती में वही जगह था कि तो जल हो जाएगा दाঁড়িয়ে আমি রাত কাটাই, বাচ্চা কোলে নিয়ে আমি সবাই ইনকোয়ারি নিতে পারে, ছানবিন করতে পারে, ওদিকে সিসি ক্যামেরা পুরো চালু আছে। আমি কি করে থাকি, বাড়ি থাকতো তাই কি ফুটে থাকতো বাবা, কার শখ আছে ফুটে থাকে, কি আরাম আছে ফুটে, ভালো করে খাবার নেই, ঘুমানোর নেই, হাজবেন্ড থাকতো তো ফুটে থাকতাম না আজকে। হাজবেন্ড নেই, ছেলে ছিল মারা গেছে 18 বছরে, ওই হোটেলের কাছে আছি আমি। এই বোতল সিসি রাস্তা কুড়াই, প্লাস্টিকের বোতল যে জল খেয়ে ফেলে দাও ওইসব, তোমাকে জায়গা দিলে তুমি চলে যাবে, মানে হ্যাঁ নিশ্চয় আমি চলে যাবো। কে বলেছে একটা মাথা চুল নেই, বলে আপনাদের কিছু ব্যবস্থা করে ছেড়ে দেবেন, মানে হ্যাঁ স্যার আমি ছেড়ে দেবো, আপনি আমাকে জায়গা দেবেন নিশ্চয়, আমি আমার এসে অন্যদিন দেখতে পারবে না ফুটে আছে কিভাবে লেগেছে। বললাম তো ভগবান ওকে ভালো রাখবে, আর এই জায়গাটা ওর থাকতো, আমি বড় লোক থাকতাম এরকম তো করতো না। একটা মেয়ের ছেলে মেয়ে ব্যথাটা বোঝে, তুমি একটা মেয়ে ছেলে, আমি বয়স্কর মানুষ, তুমি ব্যথাটা বুঝিনি, তোর ভগবান আছে না, কি দাবি দেখো উপরওয়ালা কি করে, তাড়িয়ে দেবে চলে যাবো, থাকতে দেবে থাকবো, না থাকা জায়গা দেবে চলে যাবো সীতা মল্লিক। আর কি করবো, আমি কিছু দাবি করতে পারি না, আমার কিছু জোর নেই। হ্যাঁ ওরা দেয় তো ভগবান ওকে ভালো রাখবে, মা কালী মাতারা ভালো রাখবে। একটা গরিবকে মাথা ছাদ দিয়ে দিল, বাচ্চাদের দোয়া লাগবে। দেখুন, গরিব মানুষের যদি আপনারা আশীর্বাদ না পেতে চান, আপনারা আশীর্বাদ নেবেন না ঠিক আছে, কিন্তু গরিব মানুষের অভিশাপ কখনো নিতে যাবেন না। আর এই যে ভিডিওটি আমি আপনাদের দেখালাম, তার বক্তব্য আপনারা শুনলেন, কতটা অসহায় এটাও আপনারা শুনলেন, এবং এটাও শুনলেন যে 50 বছর ধরেই সেখানে থাকছেন তারা। আর এত কষ্ট করে একটা মানুষ যখন থাকছে, আমাদের ভারতবর্ষের যারা সরকার, বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের যারা সরকার, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, তাদের প্রতিও লজ্জা লাগছে যে আজকে আমাদের ভারতবর্ষে এত মানুষকে এইভাবে ফুটপাতে থাকতে হচ্ছে। যাই হোক, আমি আগেই বললাম ভারতবর্ষে প্রায় প্রত্যেক বর্গ কিলোমিটারে 2000, 2500, 3000 করে লোক বসবাস করে। সকলকেই সরকারের এইভাবে দেখা সম্ভব হয়ে থাকে না, তাই সরকার তাদেরকে এতক্ষণ পর্যন্ত খোঁচাতে যায়নি, কিন্তু এই নতুন সরকার তাদেরকে খোঁচানোর চেষ্টা করছে, যার জন্য এই ভিডিওগুলো বিশেষভাবে প্রকাশ হয়ে আসছে মানুষের কাছে। আর এই ভদ্রমহিলার মুখ থেকে আমরা শুনলাম যারা তাদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করছে তাদেরও কিন্তু খুব একটা ভালো হবে না। আর আমি মনে করি যে এই অভিশাপটা কখনো কুড়াতে যাবেন না। গরিব মানুষের অভিশাপে যথেষ্ট পরিমাণে চোখের জলের মধ্যে শক্তি থাকে, যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আপনারা দেখুন না, কি দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ছিল, এক প্রকার বাঘ এবং ছাগল এক ঘাটে জল খেত, তাকে দেখে একবার ভেবে দেখুন যে আজকে অনুব্রত মণ্ডলকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে আশ্রয় নিতে হচ্ছে। কারণ যদি তিনি এই আশ্রয়টা না নিয়ে থাকেন তাহলে তার সঙ্গে কি ধরনের ঘটনা ঘটতে পারে একবার ভেবে দেখুন। তাহলে এই যে ঘটনাগুলো কেন ঘটছে আজকে, তার কারণ যে পাপ কাজ হয়তো বহু মানুষ করে রেখেছে, তার মাসুল আজকে তাকে গুনতে হচ্ছে। তাই ক্ষমতা চিরকাল কারোর সঙ্গে থাকে না। আমি নিশ্চিত অগ্নিমিত্রা দেবীর সঙ্গেও ক্ষমতা চিরকাল থাকবে না, কিন্তু মানুষের কাছ থেকে যে আশীর্বাদটা তিনি কামিয়ে নিয়ে যাবেন নিজের বার্ধক্য বয়সে, সেই আশীর্বাদটাই তার সম্পত্তি হবে। আর যদি অভিশাপ কামিয়ে নিয়ে যান তাহলে যেদিন ক্ষমতা থাকবে না তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হতে পারে, যেটা আমরা কখনোই এই ভারতবর্ষে কাম্য করি না। আবার এই ঘটনায় গতকাল সেখানে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক কুণাল ঘোষ। তিনি একটি মানবিকতার সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের কাছে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, এবং তিনি স্থানীয় যে পুলিশ প্রশাসনের দপ্তর রয়েছে সেখানেও তিনি ফেসবুকে পোস্ট করেছেন নাকি গিয়েছিলেন, এবং কথা বলেছেন যে এদেরকে এত সহজে তুলে দেবেন না বা এত তাড়াতাড়ি তুলে দেবেন না, যতক্ষণ না পর্যন্ত কোনো রকম ব্যবস্থা হচ্ছে আপাতত এদেরকে ভালোভাবে এখানেই থাকতে দিন। এটা মানবিক স্টান্ট, কিন্তু তবুও আমি বলবো যে ভারতবর্ষে সাধারণ মানুষের জন্য ফুটপাতে থাকারই কোনো দরকার নেই। এত বড় সরকার এত কোটি কোটি টাকা খরচা করে ইলেকশন করে, 10,000 কোটি টাকা খরচা হয়ে যায় এক একটা ইলেকশনের জন্য, 5 দফা 6 দফা করে ইলেকশন হয় ভারতবর্ষে একটা পলিটিক্যাল পার্টির জন্য। আর এখানে গরিব মানুষকে ফুটপাতে থাকতে হচ্ছে স্বাধীনতার 80তম বর্ষের পরেও। এর জন্য শুধুমাত্র কি আজকে ভারতীয় জনতা পার্টি দায়ী? না, যারা বলবে তারা মিথ্যে কথা বলবে। এর জন্য সকল সরকার দায়ী, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে সকল সরকার দায়ী। ভারতীয় জনতা পার্টি শুধু একটু বেশি দায়ী, তার কারণ হচ্ছে তৃণমূল থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে এরা কখনো ফুটপাতে খোঁচা দিতে যায়নি, তাদেরকে তাদের হালতেই ছেড়ে দিয়েছিল। কিন্তু এই যে বিজেপি সরকার ফুটপাতে খোঁচা দিতে গিয়ে এই ঘটনাটাকে আরো বেশি প্রচার করে দিল। যাই হোক, এই ঘটনা নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন আমি শোনাবো আপনাদেরকে, দেখুন। আপনি তো ছবিতে ভাইরাল হয়ে চলে গেলেন, আপনি তো थे कल यही बच्चा के लिए दूध गर्म कर रहे था ना ম্যাডাম, আপনি তো কাল ছবি তুলে ভাইরাল হয়ে গেলেন। আজকে খবর নিতে কিন্তু আমরা এসেছি যে এই ভদ্রমহিলা বাচ্চাটাকে নিয়ে কোথায় গেলেন। তারপর পুলিশ যদি তুলে ফেলে দিয়ে থাকে তাহলে কোথায় যাবে? কোনো একটা কারণ ছাড়া তো এই মহিলা বাচ্চা নিয়ে ফুটপাতে নেই। সরকারকে করবে একদিনের জন্য ছবি তুলে গেছেন কেন? আসুন ফ্যামিলির সঙ্গে কথা বলুন। ফুটপাতে না থাকতে গেলে কি করা উচিত? কোনো কাজের ব্যবস্থা করে দিন। ये गरीब अपने मर्जी से फुटपाथ में नहीं रहता,
क्यों रहता है, उसका सब्स्टिट्यूट क्या है, ये तो अपना को फिर आइए उनसे बात कीजिए, उनका प्रॉब्लम समझने की कोशिश कीजिए और सरकार के तरफ से ये प्रॉब्लम को सॉल्व कीजिए। सिर्फ वायरल होने के लिए ये फुटपाथ में घूमना ठीक नहीं है। আর এই জায়গা থেকে কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। নওশাদ সিদ্দিকী এবং তিনিও প্রেসের সামনে যে বিবৃতি দিলেন সেখানে মানবিকতার ছোঁয়া কিন্তু তার বক্তব্য থেকে পাওয়া গেল। নওশাদ সিদ্দিকী অত্যন্ত শিক্ষিত ছেলে এবং তার শিক্ষা তার বক্তব্যের মধ্যে ফুটে উঠলো এবং এই পরিবারটির পাশে দাঁড়িয়ে তিনিও অগ্নিমিত্রা দেবীর কাছে কিছু বক্তব্য তুলে ধরলেন। শুনুন। ভোটের সময় হলে বাচ্চাটাকে তুলে চুমু খেত, এটা পাবলিক কবে বুঝবে? ওই বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ছবি তুলতো। ভোট মিটে গেছে, ভোট পেয়ে গেছে, খোঁজে দেখুন ওই মাটা ওই অগ্নিমিত্রা পলদের মহাশয়দের কে হয়তো ভোট দিয়েছে, প্রতিদান দিচ্ছে। ও রাস্তা দখল করে পার্টি অফিস চলবে, দেখছিলাম আস্তে আস্তে একজন পোস্ট করেছে হসপিটালের জায়গা দখল করে, হসপিটাল নয় না, হসপিটাল থেকে ইলেকট্রিক চুরি করে পার্টি অফিস চলবে। খুব ভালো কথা। একজন গরিব মা একটু তার বাচ্চার জন্য দুধ গরম করে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পল মহাশয় যদি কথা বলছেন তার আধিকারিকদেরকে, এর খোঁজ নাও, অ্যাড্রেস নাও, এর মাথায় ছাদ নাই কেন, এখানে এসেছে কেন, ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে, তাহলে ওর জায়গা ঘর জন্য নয়, এর একটা ঘরের ব্যবস্থা করে দাও, এর বাসস্থানের ব্যবস্থা করে দাও। তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল মহাশয়কে আমি স্যালুট জানাতাম। দুর্ভাগ্য গরিবের এরা নয়, এরা কর্পোরেটদের। তবে এই যে ঘটনাটা পার্ক স্ট্রিটে হলো, এই ঘটনায় বিজেপি সেখানে পৌঁছালো, এই ঘটনায় তৃণমূল কংগ্রেস সেখানে পৌঁছালো, এই ঘটনায় নওশাদ সিদ্দিকীর আইএসএফ সেখানে পৌঁছালো, আগামী দিনে হয়তো কংগ্রেসও সেখানে পৌঁছাবে, সিপিএমও সেখানে পৌঁছাবে, কারণ এটা ট্রেন্ডিং এ রয়েছে। কিন্তু একটা ব্যক্তিকে দেখা যাচ্ছে না, তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি কোথায়? তিনি কোথাকার বিরোধী দলনেতা? তিনি আদৌ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা? তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মানে একটা বিরোধী দলের কাছে অত্যন্ত বড় মাইলেজ, কারণ এই ঘটনায় ভারতীয় জনতা পার্টির এক নেত্রী প্রকাশ্যে রাস্তায় এমন ব্লান্ডার কাজ করে ফেলেছেন যেটার জন্য বিতর্কের সৃষ্টি হয়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে অন্যান্য রাজ্যের বিরোধী দলনেতা হলে এখনো পর্যন্ত উথাল পাতাল করে দিত রাজ্য রাজনীতি। এই ঘটনায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকতেন কিংবা এই ঘটনায় যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকতেন, রাজ্য রাজনীতিতে কি ধরনের ফায়দা তোলার চেষ্টা করতেন আপনারা নিশ্চয়ই অতীতের ভিডিও থেকে দেখেছেন। কিন্তু আজকের বর্তমান বিরোধী দলনেতা তিনি কোথায়? না, মানুষ বলছে তিনি আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বা শাসক দলের বিরোধী দলনেতা নন, তিনি এই মুহূর্তে কালীঘাটের বিরোধী দলনেতা। অর্থাৎ কালীঘাটপন্থী যে তৃণমূল কংগ্রেস রয়েছে একমাত্র শুধু তাদেরই বিরোধিতা করবেন, এমনটাই নিজে সংকল্প সম্ভবত নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার ব্যতিক্রম কিন্তু গতকালও হয়নি। গতকাল যখন এত কিছু হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে, যে পার্ক স্ট্রিটটা কার্যত ভাইরাল হয়ে গিয়েছে, তখন তিনি কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বসে বসে বিরোধিতা করছেন। দেখুন, আমি আশ্বাস দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু মানে যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, ডক্টর মমতা ব্যানার্জি সেই শহীদ পরিবারদের সঙ্গে সব থেকে বেশি প্রবঞ্চনা করেছেন। এ বড় অদ্ভুত ক্যারেক্টার। এই ধরনের ক্যারেক্টার পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে কোনোদিনও দেখা যায়নি। এত কিছু ভারতীয় জনতা পার্টি 3 মাসের মধ্যে কিন্তু ভুল করে ফেলছে। ভারতীয় জনতা পার্টি কার্যত এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রয়েছে, এটা নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাকফুটে রয়েছে, কারণ মা বোনেরা রাস্তায় নেমে আন্দোলন করছে। একবার ভেবে দেখুন যে এই সরকারটা যদি তৃণমূল কংগ্রেসের হতো আর যদি বিরোধী দলনেতা হতেন শুভেন্দু অধিকারী, তাহলে কি ধরনের রাজনীতিটাই না তিনি একেবারে রাস্তায় নেমে করতেন। আমরা তো দেখেছি গত 5 বছর, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের 2008-9 সাল প্রত্যেকটা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাস্তায় নেমে আন্দোলন করতেন। আর ঠিক এই ধরনেরই সুযোগ পেয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি এই মুহূর্তে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে ব্যস্ত। আর যখনই আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটপন্থী তৃণমূলের বিরোধিতা করতে দেখি, তখনই শতরূপ ঘোষের বক্তব্যটি আমার মনে পড়ে যায়। একটা ভোডাফোনের অ্যাডভার্টাইজে ভোডাফোনের ছোট্ট কুকুর ছিল, আর এই কুকুরটার সঙ্গে তুলনা করে ফেলেছিলেন শতরূপ ঘোষ নিজে এই আজকের বর্তমান বিরোধী দলনেতাকে। আর আমার বারবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা শতরূপ ঘোষের এই মন্তব্যটাই মনে পড়ে যায়। আসুন এরপরে আমি আপনাদেরকে আমাদের রচনা দিদিকে দেখাই। রচনা দিদি ওই যে বিখ্যাত অভিনেত্রী, যার জন্য সূর্যবংশম হিট হয়েছিল, এবং আমাদের দেশের মহানায়ক অমিতাভ বচ্চন যার জন্য করে খেতে পাচ্ছে আজকের দিনে, সেই আমাদের রচনা দিদি, যিনি আরবানাতে থাকে, সেই আরবানার রচনা দিদি গতকাল একটি মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন এই মুহূর্তে ভারতবর্ষে তো একটাই নেতা, সেটা নরেন্দ্র মোদী। আর শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর যারা পুজো করছেন তাদেরকেও সমর্থন করেছেন তিনি। দেখুন, নেতা তো একজন। মোদি যে ছবি নিয়ে রামের মূর্তিতে পুজো হচ্ছে, কি বলবেন? না, মোদিজিকে এমনি পুজো করা দরকার না, কোনো মূর্তি বা কাকে দিয়ে সাজানো হচ্ছে সেটা দেখার দরকার নেই। মোদিজি যেভাবে কাজ করছেন, যেটা ওনার ভিশন, যেইভাবে উনি চিন্তাধারা রেখেছেন ভারতবর্ষের অগ্রগতির জন্য, এবং ওনার সাথে আমরা যে সকালবেলা আপনারা জানেন যে আমাদের ইনভাইট করা হয়েছিল এমপিদেরকে, এবং সেখানে আমরা যে মিটিংটি করেছিলাম আধ ঘন্টা, সেই সময়টুকুর মধ্যে আমরা যে জিনিসটা ফিল করতে পেরেছি যে ওনার ভারতবর্ষের
মানুষদের জন্য যে চিন্তাভাবনা, উনি যে প্ল্যানিং প্রোগ্রামিং করেছেন, যে ভিশন ওনার রয়েছে মানুষের প্রতি এবং আগামী দিনে সকলের জন্য, মানে ইট ইজ সামথিং উই শুড লার্ন ফ্রম, মানে ওনার থেকে শিক্ষণীয় সব কিছু। রাম সাজিয়ে পুজো করা হচ্ছে, বিভিন্ন র্যাকেট হচ্ছে এবং মানুষের ভালোবাসা উপচে পড়ছে, আর কিছু নেই। মানুষ এখন রিয়েলাইজ করছেন যে মোদি ছাড়া কোনো গতি নেই। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी শুধু শুধু আমরা যারা সাধারণ মানুষ রয়েছে অনেক সময় ফেসবুকে পোস্ট করি না, গিরগিটির মতো রং বদলাচ্ছে, শুধু শুধু গিরগিটিকে বদনাম করি, আমরা শুধু শুধু মির্জাফরকে বদনাম করি। এই প্রবাদ হওয়া উচিত যে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো গিরগিটিটার দেখো রং বদলে নিল। কারণ এই রচনা বন্দ্যোপাধ্যায় তো একসময় আপনাদের সামনে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নাকি তিনি মা দেখেন। এই রচনা বন্দ্যোপাধ্যায় তো একসময় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়নটাই না করেছেন হুগলিতে, তিনি রাস্তা দিয়ে আস্তে আস্তে শুধু কলকারখানার ধোঁয়াই দেখছিলেন। এই রচনা বন্দ্যোপাধ্যায় বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আর কোন রকম নেত্রী কোনোদিনও হবে না। আর আজকে পরিবর্তনের 3 মাসের মধ্যেই নিজের সুবিধার জন্য, এটা পার্টিকুলার বলাই যেতে পারে, তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর মতো 1 নম্বর নেতা আর নেই। অবশ্যই নরেন্দ্র মোদীকে অনেকেই ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলতে পারে এমন একজন ব্যক্তি যে 3 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে 1 নম্বর নেত্রী দেখতেন আর 3 মাস পরে নরেন্দ্র মোদীর মধ্যে 1 নম্বর নেতা দেখছেন। তার মানে শুধু এটাই বলা যেতে পারে সে আগামী 2029 সালে যদি নরেন্দ্র মোদীকে খুশি করে একটা টিকিট পাওয়া যায়, সেটার জন্যই হয়তো তিনি এই ধরনের বক্তব্য রাখছেন। এই ধরনের বক্তব্য আমার দেখানোর কোনো আপনাদের ইচ্ছা নেই, কিন্তু মাঝে মাঝে আপনাদের এন্টারটেনমেন্টেরও প্রয়োজন রয়েছে। এই ভিডিও দেখতে দেখতে একটু বোর হয়ে গেলেন, এইসব ফালতু বক্তব্য শুনে একটু হেসে নেবেন। যেরকম এরপরে আমি আরেকটা বক্তব্য আপনাদেরকে শোনাবো যেখানে সত্যিই আপনারা হাসতে বাধ্য হবেন। এখন ভারতবর্ষের নতুন এক মন্ত্র বেরিয়েছে, আর এই মন্ত্রটি হচ্ছে নরেন্দ্র মোদীর নামে যে মন্দির স্থাপনা হচ্ছে সেই মন্দিরের মন্ত্র। আর এই মন্ত্রটি নিলে নাকি আপনি আগামী দিনে যে কোনো আপনার ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে মাত্র 3 দিনের মধ্যে। দেখুন, मैं आपको बल्कि बोलना चाहता हूं, ओम नरेंद्र मोदी नमः, ओम नरेंद्र मोदी नमः, ओम नरेंद्र मोदी नमः। आप सिर्फ केवल 3 दिन जाप कीजिए और कोई भी मन्नत मान के रखिए दिल में, किसी को बताइएगा नहीं, मन्नत मान के रखिए और 3 दिन सिर्फ ओम नरेंद्र मोदी नमः का जाप कीजिए, चमत्कार होगा। आप मुझे फोन करके बोलेंगे कि ये काम मेरा हो गया। जय जय मोदी, हर हर मोदी, जय जय मोदी, हर हर मोदी। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। ভালো ব্যবসা শুরু হয়েছে ভারতবর্ষে একটা, যারা অকর্মণ্য রয়েছে, যাদের কোনো জীবনে কোনো কিছু হবে না এরকম জেনে নিয়েছে, তারা শুধুমাত্র ধর্মের চোলা পরে নিয়ে কিছু ইনকাম করার চেষ্টা, আর না হলে ভারতীয় জনতা পার্টি কিংবা নরেন্দ্র মোদীকে খুশি করে নিয়ে নিজের পকেট বাড়ানোর ধান্দা। এই সমস্ত ব্যক্তি এরা আজকে ভারতবর্ষে এই ধরনের হাসি মজাকের সৃষ্টি করছে এবং বলছেন একজনের নামে নাকি জব করলে সেই জবটার জন্য আপনার মনোকামনা পূর্ণ হয়ে যাবে। আমিও আজকে রাত্রে করে দেখবো এবং সত্যি করে এই জবটা করব, কারণ যদি আমার আটকে থাকা 15 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে চলে আসে, কারণ মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন আমাদের অ্যাকাউন্টে কালো টাকার 15 লক্ষ টাকা করে দেবে। আর যখন এই জবটা যদি করলে সত্যিই হয়ে যায়, আমি 3 দিন এই জব করে দেখবো যে 15 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ঢোকে নাকি, আর জিনিসপত্রের দাম যেভাবে হুহু করে বাড়ছে সেই জিনিসপত্রের দামও কমে যায় নাকি। এদের দেখলে আফসোস হয়। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের আমার মনে হয় না এদের দেখে আফসোস হবে, কারণ রচনা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই এই ব্যক্তিকেই দেখে আগামী দিনে নরেন্দ্র মোদীকে পুজো করার কথা ভেবেছেন। তবে কথা বলতে বলতে জিনিসপত্রের দাম নিয়ে যে আলোচনাটা একটু আগেই করলাম, সেটা বলতে বলতে আমার মাথায় চলে এলো যে চিনির দাম তো এখন 70 টাকার কাছাকাছি হয়ে গিয়েছে, বা আজকের দিনে 70 টাকাও পেরোতে চলেছে। তো এই চিনির দাম বাড়ছে কেন? আপনারা জানেন যে এই চিনির দাম কেন বাড়ছে? আরে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নতুন মেসেজ চলে এসেছে, আর এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যারা প্রোডাক্ট রয়েছে তারা কিন্তু মানুষকে বোঝাতেও শুরু করে দিয়েছে যে এই চিনির দাম বাড়ার জন্য মুসলমানরা টাইট হচ্ছে, আর ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী মুসলমানদের টাইট দেওয়ার জন্য চিনির দাম বাড়িয়ে দিচ্ছে। বিশ্বাস হচ্ছে না? ভাবছেন আমি পাগলের মতো বকছি? দেখুন, আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এক অন্ধ ভক্তের, যিনি মনে করছেন যে চিনির দাম এই কারণেই সরকার বাড়াচ্ছে যাতে মুসলিমদের टाइट দেওয়া যায়। দেখুন, चीनी के दाम बढ़ रहे हैं 20 अगस्त से लेके 60 से 65 हो रहा, क्या कुछ कहेंगे? देखिए, ये तो जो है मुसलमानों को सबक सिखाने का एक नया पैटर्न, मुस्लिमों को ही ठीक करने के लिए, उनको जो है जवाब देने के लिए, उनको सबक सिखाने के लिए चीनी का दाम बढ़ाया जा रहा है। जो है ये एक बड़ी प्लानिंग चल रही है मोदी गवर्नमेंट की जो है और आरएसएस की जो है, कि मुसलमानों को ठीक करना है तो चीनी का दाम बढ़ाना पड़ेगा जो है बेसिकली, क्योंकि सबसे ज्यादा जो है चीनी का उपयोग मुसलमान करते हैं बेसिकली जो है। বলুন তাহলে কি বলবেন?
আজকে মুসলিমদের টাইট দেওয়ার জন্য ভারত সরকার চিনির দাম বাড়িয়ে দিয়েছে, মুসলিমদের টাইট দেওয়ার জন্য পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। আরে ভাই, মুসলিমদের টাইট দিতে গিয়ে তো যে হিন্দুরা ভোট দিয়েছিল সেই হিন্দুরাও টাইট হয়ে যাচ্ছে। এই গামবাট এদেরকে কে বোঝাবে? এটা এরা কখনো বুঝতে পারছে না। এদের হোয়াটসঅ্যাপে যে মেসেজ ফরওয়ার্ড চলে আসছে সেটাই সাধারণ মানুষকে বোঝানোর জন্য ক্যামেরার সামনে বক্তব্য রাখছেন, এবং এটা বুঝছে না যে এই 70 টাকার চিনিটা মুসলিমও যেরকম টাইট হচ্ছে কিনে, সেরকম হিন্দু হয়েতে একেও তো টাইট হতে হচ্ছে কেনার পরে। সেটা বোঝার মতো এর ক্ষমতা নেই, কারণ ব্রেনটা একেবারেই হাইজ্যাক হয়ে গিয়েছে। আর পরবর্তী লট, পরবর্তী জেনারেশন তারাও তৈরি হচ্ছে। আমাদের ভারতবর্ষের পরবর্তী জেনারেশন কিভাবে উত্তরপ্রদেশের সরকার তৈরি করছে আমি আপনাদের স্ক্রিনের সামনে রাখছি। দেখুন, উত্তরপ্রদেশের সরকার এইভাবে পরবর্তী জেনারেশন তৈরি করছে, যেখানে একেবারে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালের খারাপ অবস্থা, এই সমস্ত জিনিস না দেখে উত্তরপ্রদেশের সরকার এই পরবর্তী জেনারেশন ভবিষ্যৎদেরকে স্কুল ছুটি দিয়েছে 10 দিনের জন্য, যাতে তারা কাওয়ার যাত্রায় যেতে পারে, এবং হেলিকপ্টারে করে এদের মাথায় ফুল বর্ষণ করেছে। আর অঙ্গিভঙ্গিটা দেখুন, এই অঙ্গিভঙ্গি মা বোনেদের সামনে আমি আপনাদের চালিয়ে দেখাতে পারবো না, তবুও দেখাতে বাধ্য হচ্ছি যে কি ধরনের মানসিকতায় আজকে আমাদের ভারতবর্ষের নতুন জেনারেশনকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার তৈরি করছে। যাই হোক, আপনাদের পরিবারের জেনারেশন যেন এই ধরনের তৈরি না হয়, তাদেরকে সঠিক, যদি আপনি হিন্দু হয়ে থাকেন গীতা পড়ান, পুরাণ পড়ান, একাধিক ধর্মগ্রন্থ পড়ান, রামায়ণ পড়ান, মহাভারত পড়ান। যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাদেরকে কোরআনের শিক্ষা দিন, কোরআন আয়াতে যেগুলো লেখা রয়েছে সেগুলো পড়ান, তার মানে বোঝান, এবং ধার্মিকভাবে থাকতে গেলে নিজের বাড়ির মধ্যেই থাকা চায়। এই ধরনের প্রদর্শন করে, নোংরা নাচ করে অন্তত নিজেদের ধর্মকে একেবারেই কলঙ্কিত করবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই রইল, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।